রাজধানীর আরমানিটোলায় আগুনে 2 জন নিহত, দগ্ধ, নানাভাবে আহত 21। ভবনের নিচে রাসায়নিকের গুদাম। করোনায় মানসিক সমস্যা বেড়েছে উদ্বেগজনক হারে। 46% বিষণ্ণতা, 33% মানুষ দুশ্চিন্তায় ভুগছেন বলছে আইইডিসিআর। করোনায় বেশিরভাগ মানুষই পড়ছেন ফুটপাতে নিম্নমানের মাস্ক। পরিস্থিতিকে আরও জটিল হতে পারে বলছেন স্বাস্থ্যবিদরা। ভারতে করোনা বাড়ছেই, একদিনে 2256 জনের মৃত্যু। নতুন রোগী শনাক্ত 3,32,503 জন। ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ। তৃতীয় দিনে দ্রুত রান তোলার লক্ষ্য। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানী পুরান ঢাকার আরমানিটোলায় একটি 6তলা ভবনের নিচতলায় আগুনে লেগে নিরাপত্তা কর্মী সহ 2 জন মারা গেছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ আহত হয়েছেন আরও 21 জন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে এসে আহত রোগীদের ব্যাপারে ব্রিফ করছেন ডাক্তার সামন্তলাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর আমাদের কাছে এরকম রোগী আসবে। কতজন আহত হয়েছেন, তাদের শারীরিক অবস্থা? আমাদের আহত হয়েছে 21 জন। আমাদের এখানে ভর্তি আছে, কতজন হয়েছে আমি জানি না। আমাদের এখানে ভর্তি আছে 21 জন। অনেকে আবার মিটফুট হাসপাতালে গেছে। তাদের শারীরিক অবস্থা সবারই আশঙ্কাজনক, কেউ শঙ্কামুক্ত না। গানে গানে ইনহেলেশন বাড়। 4 জনকে আমরা আইসিইউতে নিয়ে গেছি। তাদের যে কজন আইসিইউতে আছে তাদের অনেকেরই কমরবিডিটি, মানে অনেকেরই হার্টের প্রবলেম, অনেকের ডায়াবেটিস এই ধরনের, এবং তাদের শরীরের বেশিরভাগই পুড়ে গেছে। সেই জন্য তারা খুবই আশঙ্কাজনক। সর্বোচ্চ শতাংশের দিক দিয়ে বলা হয় যে 25% পর্যন্ত আছে। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, ইনহেলেশন। এগুলো আপনি এরকম দুর্ঘটনা আপনার যেখানে পৃথিবীর অনেক জায়গায় ঘুরতে, যে শরীরে কিছুই হয় নাই কিন্তু ভিতরে পড়ে গেছে, পরে কেউ বাঁচে নাই। এই ধরনের আমরা দুর্ঘটনাটা আশঙ্কা করছি। বাহ্যিকভাবে পোড়ার কিছু নাই, কিন্তু ভিতরে শ্বাসনালীটা পড়ে গেছে। স্যার, আপনি বলছিলেন যে 4 জন আইসিইউতে আছে, তারা তো এখানে ফায়ার সার্ভিসের সদস্য কি আছে? আইসিইউর বাইরে যারা আছে তারাও আমাদের পর্যবেক্ষণে আছে। যদি তাদের সেরকম শ্বাসকষ্ট মনে হয় তাহলে আমরা আইসিইউতে নিয়ে যাব। যে 4 জন আইসিইউতে নিয়ে গেছে তাদের খুব তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট হচ্ছিল, সেই জন্য আমরা আইসিইউতে নিয়ে গেছি। দগ্ধ অবস্থায় 3 জন আছে। তাদের ব্যক্তি হচ্ছে 25%, যাদের পুড়ে গেছে। শ্বাসনালী ছাড়া, শরীরের সারফেস যেটা, সবাই ইনহেলেশন। কারণ বললাম তো, একটা ঘরের মধ্যে ধোঁয়ার থেকে। আমরা চিকিৎসা কার্যক্রম দেখেন ভোর 5টার সময় আমরা 3টার দিকে ঘটতে, আমার কাছে খবর গেছে 5টায়। এটা রমজান মাস, আপনারা জানেন। সেই জন্য আমরা তখনই বাহার থেকে চলে আসছি সবাইকে নিয়ে। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি। আমরা বাকিটা উপরওয়ালা বলতে পারবো না। একটা গ্যাস দুর্ঘটনা ঘটছে। এটার মধ্যে 1 জন রোগী আমি দেখলাম যে 90%-এর মতো বাড়। 7 জন আসছে। সবই এই দুর্ঘটনাগুলো ঘটতেই আছে। আপনারা আসেন, আপনারা রিপোর্ট করেন, আমরা আমাদের কথা বলি, কিন্তু এই দুর্ঘটনাগুলো বন্ধ করার যে প্রক্রিয়া সেটা করতে হবে। যে 7 জন এসছে ফতুল্লা থেকে, তাদের অবস্থা ভালো না, তারা সবাই মেজর বাড়, 90-80 এরকম। ঠিক আছে, যাই। থ্যাংক ইউ। শুনছিলেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের যিনি প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত 2টি ঘটনার, অর্থাৎ একটি হচ্ছে আরমানিটোলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি, এবং নারায়ণগঞ্জ আরেকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে। মোট তিনি যে বলছেন 21 জন ভর্তি আছেন আরমানিটোলার ঘটনায়, এবং এই 21 জনের মধ্যে 4 জন এখন আইসিইউতে আছেন। এই 4 জনের অবস্থা সহ বাকি যারা আছেন সবার অবস্থায় বলা চলে আশঙ্কাজনক। কারণ প্রাথমিকভাবে তিনি বলছেন যেহেতু শ্বাসনালীতে পড়ে গেছে, এখন যেহেতু শ্বাসনালী পড়ে গেছে এই কারণে শঙ্কামুক্ত এই মুহূর্তে কাউকে বলা যাচ্ছে না, এটি তার বক্তব্য। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন 25% দগ্ধ হয়েছে এই আরমানিটোলার ঘটনায়। আর শরীরের যে দগ্ধের বিষয়, এর চেয়ে মূলত শ্বাসনালীতে যে পুড়ে যাওয়া, এটি মূলত এই আগুনে পুড়ে যাওয়া রোগীদের জন্য
সবচেয়ে ভয়ের বিষয়। আরটি তিনি জানাচ্ছিলেন যে নারায়ণগঞ্জের ঘটনায় যে 7 জন ভর্তি হয়েছেন এর মধ্যে অধিকাংশের পড়ে গেছে 50% উপরে, অর্থাৎ এখানে আমরা দেখেছি যে একজন শিশু আছেন, একজন শিশুসহ 3 জন নারী, 3 জন পুরুষ। এই যে তাদের শারীরিক যে অবস্থা সেটিও আসলে খুব আশঙ্কাজনক, এটি তারা বলছেন। সব কিছু মিলিয়ে এই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আজকে 2টি ঘটনায় মোট ভর্তি আছেন 28 জন, এবং এই 28 জনের যে চিকিৎসা কার্যক্রম সেটি তারা বলছেন, চিকিৎসকরা বলছেন সবাইকে তারা গভীর পর্যবেক্ষণে রেখেছেন এবং কারোরই অবস্থা আসলে আশঙ্কামুক্ত নয়, প্রাথমিকভাবে এটি তারা বলছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী শরীফ। রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি 6তলা ভবনের নিচতলায় আগুন লেগে নিরাপত্তা কর্মী সহ 2 জন মারা গেছেন। এই ঘটনায় ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ আহত হয়েছেন আরও 21 জন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাত 3:18 দিকে যখন মানুষ সেহরি খেতে উঠেছেন তখনই পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনা ঘটে। আগুনের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ভবনের নিচতলা। ধীরে ধীরে ধোঁয়া উঠতে থাকে উপরের দিকে। ভবনের বাসিন্দারা বের হতে না পেরে উপরের দিকে উঠতে থাকেন। ভবনের ছাদ তালাবদ্ধ থাকায় আটকে থাকা লোকজন চিৎকার করতে থাকেন। সব ফ্যামিলি প্রায় 18-19 জন আছে। ভাটিয়া 3:10 দিকে ধোঁয়া দেখছি আমরা 6তলা থেকে। একটা বিস্ফোরণ হলো, এরপর থেকে মানে এই অবস্থা। তো সাথে সাথে বের হয়ে দেখি এখানে মানে অবস্থা খারাপ, ধোঁয়া পুরো অন্ধকার হয়ে গেছে। তো পুলিশ যারা ঢুকছে তাদেরই মানে বিস্ফোরণে পুরো বের করে দিছে। ভবনে আটকে পড়া বাসিন্দাদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। জানালা দিয়ে হঠাৎ করে চিৎকার শুনে তাকে পর দেখলাম যে ধোঁয়া, তখন অল্প অল্প ধোঁয়া ছিল। তো ধোঁয়া দিয়ে চিৎকার আর তো চিৎকার শুনে আমি দৌড়ে বাসা থেকে নামলাম। নাইমা আসার পর আমাদের লোকজন যারা আসলে চিৎকার করলাম, পরে চলে আসলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 11টি ইউনিট যোগ দেয়। 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এখানে পাউডার জাতীয় কেমিক্যাল আছে, লিকুইড কেমিক্যাল আছে কন্টেইনারে, এবং কী ধরনের কেমিক্যাল আছে এখানে কোনো লেভেলিংও নাই। সুতরাং এটা ডিফিকাল্ট বলা আমার জন্য যে এটা কী ধরনের কেমিক্যাল আছে। যখন আমরা তদন্ত করব তখন আমরা আসলে জানবো, তদন্ত করে যে আসলে কী ধরনের কেমিক্যাল এখানে মজুত করা হয়েছিল। পরে ভবনে আটকে পড়া বাসিন্দাদের বারান্দা ও জানালার গ্রিল কেটে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায় হাজী মুসা মেনশন ভবনের নিচে রাসায়নিক গুদাম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিচতলায় একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে আরমানিটোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে সেই এলাকার পরিস্থিতি কি দেখছেন? এবং আমরা সর্বশেষ দেখছিলাম যে সেখানে ফায়ার সার্ভিসের কিছু কার্যক্রম চলমান ছিল, সেটির সর্বশেষ আপডেট আমাদেরকে জানাবেন। এবং আশপাশে যে মানুষের ভিড় আমরা দেখে লক্ষ্য করেছিলাম, সেই মানুষগুলোর আসলে প্রতিক্রিয়াও আমরা জানতে চাচ্ছিলাম। দেখুন, ফায়ার সার্ভিসের কার্যক্রম এখনও চলমান রয়েছে। আমরা সবসময় যেটি দেখে থেকে এই ধরনের ঘটনাতে ফায়ার সার্ভিস প্রথমে আগুনটিকে নিয়ন্ত্রণ করেন, তারপরে নির্বাপন করেন, তারপরে উদ্ধার কাজ পরিচালনা করেন। যদিও উদ্ধার কাজ পরিচালনা হয়ে গেছে, তারপরে এই ভিতরে এখন কী অবস্থায় রয়েছে সেই বিষয়গুলো তারা দেখছেন। আমি একটু দেখানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও ভেতরে রয়েছেন এবং তারা ভেতরে থেকে একেবারে ভেতর থেকে আরও কোনো ঝুঁকি আছে কিনা, যেহেতু কেমিক্যালের গোডাউন রয়েছে সেক্ষেত্রে আরও কোনো ঝুঁকি আছে না সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছে। আমরা একটু এই ভবনটির আসলে দোতলায় ওঠার চেষ্টা করছি, যেতে ভবনটিতে যে নিচতলায় আগুন লাগলেও কিন্তু আমরা জেনেছি যে আসলে দোতলায়, যদিও এখন দোতলায় আসলে উঠতে দিচ্ছেন না, কারণ তারা মনে করছেন, যারা কাজ করছেন তারা হচ্ছে ঝুঁকি মনে করছেন উপরে যাওয়ার ক্ষেত্রে, সেই জন্য তারা হয়তো আসলে উপরে উঠতে দিচ্ছেন। আমরা যেমনটি শুনতে পেয়েছি যে উপরে আসলে এখনও ধোঁয়া রয়েছে এবং ধোঁয়া থাকার কারণে কিছুক্ষণ আগে ধোঁয়াটি বেড়েছে এবং যার ফলে আসলে তারা এখন আর উপরে উঠতে দিচ্ছে না গণমাধ্যম কর্মীদেরকে। কিন্তু আমরা যদি নিচ থেকে দেখানোর চেষ্টা করি, আমরা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে দোকানটি রয়েছে একেবারে ভবনটির প্রথমে, এই দোকানেও কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল রয়েছে। আসলে এই ধরনের বাসা বাড়িতে এই ধরনের কেমিক্যাল রাখা যাবে কি না সেই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরেও এই ভবনটিতে গত প্রায় 15 থেকে 20 বছর ধরে এই কেমিক্যালের গোডাউনটি রয়েছে এবং শুধুমাত্র 1-2টি দোকান নয়, সামনে 4টি দোকান এবং ভেতরে পুরোটি আসলে
গোডাউন, এমনটি কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা যারা তারা বলছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা যেমনটি বলছেন, আমরা সংবাদে শুনছিলাম যে এর ভিতরে কি ধরনের কেমিক্যাল রয়েছে সেই বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি। এবং এই ভবনটি একটি 6তলা 7তলা ভবন, এই ভবনে অগ্নি নির্বাপন যে ধরনের সরঞ্জাম থাকার কথা ছিল সেটিও তারা এখানে এসে পায়নি। একে তো আবাসিক ভবনে তারা কেমিক্যালের কারখানা, কেমিক্যালের মজুত করে রাখতেন, তারপরে সেই বিষয়টিও তারা পায়নি। এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন যে এই বিষয়ে যাতে এই ঘটনাতে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তো সেটা আসলে কী ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, যেহেতু মানুষ মারা গেছেন, এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি গঠনের পর হয়তো পুরোপুরি জানা যাবে আসলে মূল ঘটনাটি কী হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, যদিও ভিতরে খুব অন্ধকার, আসলে যে ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও কাজ করছে। এই ভবনটি কিন্তু বেশ বড় একটি ভবন, লম্বা একটি ভবন, ভেতরে পুরো নিচতলা জুড়েই কিন্তু কারখানা এবং নিচতলা জুড়েই কিন্তু আসলে এই যে কেমিক্যালের গোডাউন সেটি কিন্তু রয়েছে। এখন পর্যন্ত 2 জনের মারা যাওয়ার খবর আমরা পেয়েছি এবং প্রায় 15 থেকে 16 জন তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে, ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন যাতে কোনোভাবে আগুনটি আবার না ছড়িয়ে পড়ে সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। যাতে কেমিক্যাল কোনোভাবে আগুনের কোনো সূত্রপাত থাকলে সেই আগুনের অল্প একটু আগুন দিয়ে হয়তো পুরোটি আবার আগুন লেগে যেতে পারে, এমন ঝুঁকির জায়গা থেকেই কিন্তু ভোর প্রায় 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার ঘটনা ঘটলে নিয়ন্ত্রণে আনার খবর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করলেও এখনও তারা আরও প্রায় 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখনও তারা কাজ করে যাচ্ছেন। যদিও ভেতরে এখন পর্যন্ত কোনো মরদেহ নেই, এই বিষয়টি এখানকার যারা কর্মী রয়েছেন তারা কিন্তু নিশ্চিত করেছেন। এছাড়া ধোঁয়া কিন্তু প্রচুর রয়েছে, বিশেষ করে দোতলাতে বেশ ধোঁয়া রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণ আগে একবার উঠেছিলাম, কিন্তু তারপরে আমাদেরকে আসলে নামিয়ে দেওয়া হয়েছে, তার কারণ তারা যেটি মনে করছেন ধোঁয়া আবার বাড়ছে, সেই ক্ষেত্রে ঝুঁকি হতে পারে সেজন্য। এবং ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, তারা নিচ দিয়ে যে আপনি দেখতে পাচ্ছেন পাইপগুলো রয়েছে, সেই পাইপ দিয়ে তারা নিচে যেমন আগুন পানি এখনও দিয়ে যাচ্ছেন এবং তারা ওপরেও পানি দেওয়ার চেষ্টা করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে দোতলায় কিন্তু আগুন যায়নি, দোতলা এবং 4তলায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত যদি জানা গেছে 4তলায় একজন মারা গেছেন এবং নিচে একজন মারা গেছেন। 4তলায় যিনি মারা গেছেন তিনি কিন্তু মূলত মারা গেছেন এই ধোঁয়ার কারণে। এবং আমরা এখানকার বাসিন্দাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে এই ধোঁয়াই কিন্তু আসলে মূল সমস্যা ছিল এবং এই ধোঁয়ার কারণেই যারা মারা গেছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি কিন্তু বেশ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন এবং তার পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু আসলে উৎসুক জনতা আমরা যাদেরকে বলি, তারা কিন্তু আসলে এটি দেখতে আসছেন। একটি বিষয় যদি একটু জানিয়ে রাখি যে এখানকার যারা ভাড়াটিয়া রয়েছেন তারা বারবারই বিষয়টি বলছেন, তারা আসলে এই যে ভবনের মালিক যিনি, এই ভবনের মালিক নিজে এই ব্যবসার সঙ্গে জড়িত। হাজি মুসা, যার নামে আসলে এই বাড়িটি, তিনি গত 2 বছর আগে মারা গেছেন। তারপরে তার যে ছেলেরা রয়েছে তারা আসলে এই যে ব্যবসা সেটি তারা আসলে পরিচালনা করতেন। সব মিলে তা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। আমরা নিকট অতীতেও কিন্তু এই জিনিসটি লক্ষ্য করেছি যে চুরিহাট্টাতেও এই আবাসিক ভবনে এই ধরনের গুদাম থাকার কারণে দুর্ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে এখন যখন আবারও একই ঘটনার পুনরাবৃত্তি, সেক্ষেত্রে আশেপাশের এলাকাবাসীর আসলে প্রতিক্রিয়া কি? প্রথম কথা হচ্ছে পুরান ঢাকায় যারা থাকেন তারা এক পর্যায়ে এটি মেনে নিয়েছেন যে পুরান ঢাকায় হয়তো এই কারখানা বা এই যে কেমিক্যালের গোডাউন এগুলো হয়তো সরানো সম্ভব হবে না। তার কারণ হচ্ছে চুরিহাট্টায় গত 2 বছর আগেও যেই ঘটনাটি ঘটেছে তারপরেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে এই এলাকাতে কোনো রকমের গোডাউন থাকবে না। তারপরেও কিন্তু বছরের পর বছর সেগুলো রয়ে গেছে। আমরা দেখে চুরিহাট্টার যে ঘটনা যেদিন ঘটেছে এরপরে গত 2 বছরেও কিন্তু এলাকাবাসী মানববন্ধন করেছেন, তারা দাবি জানিয়েছেন এই সকল এলাকা থেকে যাতে এগুলো সরিয়ে নেওয়া হয়। সেগুলো কিন্তু বরাবরের মতো উপেক্ষিত রয়েছে। যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা 2-1 দিন অথবা 2-1 সপ্তাহ বিষয়টি নিয়ে আলোচনা করলেও কিন্তু তারপর এই বিষয়টি নিয়ে আমরা খুব বেশি দেখতে পাই না। আসলে এই ঘটনার পরে আসলে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে এবং পুরান ঢাকা থেকে সরাতে পারেন কিনা সেটা আসলে দেখার বিষয়। রাজধানীর আরমানিটোলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান। করোনার কারণে মানসিক সমস্যা বেড়েছে উদ্বেগজনক হারে। আইইডিসিআর এর প্রতিবেদন বলছে 46% মানুষের মধ্যে আছে বিষণ্ণতা। দুশ্চিন্তায় ভুগছেন 33%, আর গত 1 বছরে আত্মহত্যার প্রায় 14,000, যা যে কোনো বছরের চেয়ে অনেক বেশি। মিজানুর রহমান কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। করোনা আক্রান্ত হয়েছেন 2 বার। তিনি বলছেন সেরে ওঠার পরও 3 মাস ভুগেছেন তিনি মৃত্যু চিন্তায়।
ছিল আত্মহত্যার প্রবণতাও। যখন দুর্বল হয়ে পড়েছি, এত দুর্বল, তখন আমি মনে হচ্ছে যে আমি মারা যাব। যে কোনো মুহূর্তে আমি সবসময় আমি মৃত্যুর একটা অপেক্ষা করতেছিলাম, মনে হচ্ছে যে এখনই মারা যাবো, এখনই মারা যাবো। করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যেও বেড়েছে মানসিক চাপ। ধরে আসলে যেভাবে করোনা সেবায় নিয়োজিত আছে, আমাদের মানসিক অবস্থাটা যদি এক কথায় বলতে চাই, তাহলে আমাদের মানসিক অবস্থাটা হচ্ছে লকডাউনের মতোই হয়ে গেছে। আমরা একটা জায়গায় আসলে লক হয়ে গেছি। আইইডিসিআর এর এক প্রতিবেদন বলছে 2018 সালে বিষণ্ণতায় ভুগেছেন 6.7% মানুষ। করোনাকালে তা বেড়ে দাঁড়িয়েছে 46%। 2018 সালে 4.7% মানুষ ভুগেছেন দুশ্চিন্তায়, এখন তা 33%-এর মধ্যে। স্বাভাবিক জীবনযাপনের ব্যাপারটা নাই, আমাদের সামাজিক মেলামেশার ব্যাপারটা নাই, অর্থাৎ হলো আমাদের লাইফের যে হলো স্বাভাবিকতা, সে জায়গা থেকে কিন্তু অনেকখানি আমরা কম্প্রোমাইজ। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হিসেবে অনেকের বিষণ্ণতার উপসর্গগুলো দেখা যাচ্ছে। গবেষণায় দেখা গেছে গত এক বছরে দেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রায় 14,000। এই সংখ্যা অন্য যে কোনো বছরের তুলনায় অনেক বেশি। যদি আমরা শারীরিকভাবে প্রতিদিন ব্যায়াম করি, এটা শুধুমাত্র আমাদের শারীরিক ফিটনেস রাখতেই সাহায্য করে না, এটা কিন্তু আমার উদ্বিগ্নতা কমাতেও সাহায্য করে। কাজে আমরা অ্যাটলিস্ট যদি 40 মিনিটস আমরা এক্সারসাইজ করি, সাথে আমরা যদি ব্রিদিং এক্সারসাইজ করি, প্রত্যেকের যে ধর্মের যে জায়গাগুলো আমরা যদি মনোযোগ দিয়ে করি, সেটাও কিন্তু আমাদের মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে। করোনা মহামারীর মধ্যে মানসিক সংকট থেকে বেরিয়ে আসতে ইন্টারনেট আসক্ত কমানোর পরামর্শ দিচ্ছেন মনোবিদেরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাস্তাঘাটে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বাড়লেও দোকানগুলোতে মাস্ক বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমেছে। দোকানদাররা বলছেন, মানের কথা চিন্তা না করে বেশিরভাগ মানুষই ফুটপাত থেকে মাস্ক কিনছেন। স্বাস্থ্যবিদরা বলছেন, সস্তা মাস্কের উপরে নির্ভরশীলতা করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির অন্যান্য বিষয়গুলোর প্রতি উদাসীনতা থাকলেও মাস্ক পরার বিষয়ে বেড়েছে সচেতনতা। রাস্তাঘাটে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বাড়লেও মান নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অন্যদিকে ব্যবহারকারী বাড়লেও মাস্ক বিক্রিতে দেখা দিয়েছে মন্দা। রাজধানীর প্রতিষ্ঠিত সার্জিক্যাল মার্কেটগুলো ঘুরে দেখা যায় বেশিরভাগ ব্যবসায়ী অলস বসে আছেন। সার্জিক্যাল অন্যান্য সরঞ্জাম কিছুটা বিক্রি করতে পারলেও মাস্ক বিক্রি নেই বললেই চলে। কাস্টমার নেই, সারাদিনে 2-3টা কাস্টমার পাওয়া যায় না মাস্কের, যে 2-3 বক্স মাস্ক লাগবে। মার্কেট থেকে ইম্পোর্টেড যে অরিজিনাল চাইনিজ মাস্কগুলো, এগুলা কিনে নিয়ে বক্সগুলারে কপি করে আপনার নর্মাল মাস্কগুলো ওইটার ভিতরে ভরে বিক্রি করে। সাধারণ পাবলিক মনে করে সেম জিনিস। আর এখন তো সব জায়গায় পাওয়া যায়, যেমন আপনাকে বাসে চলেন, এই ভাই 2টা 4টা মাছ 10 টাকা এই যে বেচতেছে, মানুষ কিনতেছে তো মানুষ। ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ মাস্কই গাজীপুর, নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীরচরের ছোট ছোট কারখানায় তৈরি হয়। সেখান থেকে নিয়ে এসে রাজধানীর বাবুবাজার সেতুর নিচ থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে বিক্রি করেন তারা। যদিও লকডাউনের কারণে ফুটপাতের ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে। জিল্লামোড় তেলে আছে, হাজারিবাগ তেলে আছে, কারখানার কোনো শেষ নেই, বানাইতেছে, এখন আমরা নিয়ে আসতে। স্বাস্থ্য সম্বন্ধ না হলে ওনারা আমাদেরকে এমন স্বাস্থ্য সম্বন্ধ যেভাবে করতে হবে সেভাবে অনুমতি দিয়ে থাকে, আমরা সেভাবে করব। মানহীন এসব মাস্কের প্রতি মানুষের নির্ভরতা উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যবিদদেরও। করোনা প্রতিরোধের সমস্ত আয়োজন শুধু মানহীন মাস্কের কারণে ভেস্তে যেতে পারে বলেও শঙ্কিত তারা। মাস্কের মান নির্ণয় এর ব্যাপারে কর্তৃপক্ষের দিক থেকে কঠোর দৃষ্টি এবং পর্যবেক্ষণ থাকা দরকার। অন্যদিকে যারা যত্রতত্র থেকে মানহীন মাস্ক পরছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, অন্তত মাস্কটি আপনি একটি মানসম্পন্ন জায়গা থেকে কিনুন। শুধু ফুটপাত বাজারে অভিযান নয়, উৎপাদন পর্যায়ে মানহীন মাস্ক তৈরি ঠেকানোর জোর তাগিদ স্বাস্থ্যবিদদের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ এখনো কমছে না। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 7 জন, আর আইসিইউতে ভর্তি আছেন 90 জন। এদিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন 18 জন। 70 সালেহা বেগম জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন হাসপাতালে ভর্তি হতে। অবস্থা আশঙ্কাজনক হয় ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন তিনি। পরে সিটি স্ক্যান করছি, ইয়াতে ওই যে আলমানার ওখানে সিটি স্ক্যান করছি, আর ওনারা বলছে 80% ওনার কোভিড-19 সম্ভাবনা আছে, এই জন্য এখানে নিয়ে আসছি। এখন ডিএনসিসির এই হাসপাতালে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিন 150-র বেশি রোগী করোনার উপসর্গ ও জটিলতা নিয়ে হাসপাতালে আসছে। হাসপাতালের পরিচালক জানান, গত 24 ঘন্টায় 7 জন করোনা রোগী মারা গেছেন। আইসিইউতে ভর্তি আছেন 90 জন। আমাদের এই মুহূর্তে 157 জন রোগী ভর্তি আছে, 90 জন আইসিইউতে আছে, এবং আমাদের ইমার্জেন্সি আমরা আরেকটা নতুন
আমরা এইচডিউ গতকাল ওপেন করেছি জরুরি ভিত্তিতে, সেখানে অলরেডি 23 জন পেশেন্ট কিন্তু সেখানে আছে। রোগীর চাপ বাড়লেও এখনও সক্ষমতা বাড়েনি এ হাসপাতালের। অবশ্য পরিচালক জানান এখন পর্যন্ত 138 জন ডাক্তার সেবা দিচ্ছে। পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে চিকিৎসক, নার্স সহ লোকবল। 1000 রুগীকে যদি আমাকে সুচিকিৎসা দিতে হয়, যেখানে প্রায় 200-র উপরে আমার হচ্ছে আইসিইউ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত বেশি ম্যান পাওয়ারের প্রয়োজন। সেই জায়গাটাতে আমাদের একটু ঘাটতি তো আছে, এটা বোঝাই যাচ্ছে। সার্জারির আছে, গাইনির আছে, বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা নিয়েছি। ওদের সংখ্যা কম, বাট মেডিকেল স্পেশালিস্ট এবং যারা ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট তাদের প্রয়োজনটা আমাদের বেশি, সেটাই আমরা বেশি ডিমান্ড করেছি। রাজধানীর অন্যান্য হাসপাতালেও বাড়ছে করোনা রোগীর চাপ। গত 24 ঘন্টায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছেন 18 জন। কোভিড রোগীদের জন্য এই হাসপাতালে মোট 250 বেড থাকলেও এখন পর্যন্ত ভর্তি রয়েছে 314 জন রোগী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: করোনার দ্বিতীয় ধাক্কায় অনিশ্চয়তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মসংস্থান টিকিয়ে রাখতে আর্থিক সুবিধা নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। রানা প্লাজায় বেঁচে যাওয়া শ্রমিকদের 57 ভাগই বেকার। শারীরিক পরিস্থিতির কারণে কাজ পরিবর্তন করতে হয়েছে অনেককে। রাশিয়ার করোনা টিকা স্পুতনিক তৈরি হবে বাংলাদেশেই, তবে এর ফর্মুলা গোপন রাখতে হবে। এ শর্তেই দেশটির সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া চীনের কাছ থেকে টিকা নিতেও সম্মত হয়েছে সরকার। দেশে বুধবার পর্যন্ত করোনার টিকা নিয়েছেন প্রায় 58 লাখ মানুষ। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী মাসে পাওয়ার কথা 50 লাখ ডোজ, তবে তা আসতে দেরি হওয়ায় বিকল্প খুঁজছিল সরকার। সে সংকট কাটিয়ে উঠতে এবার দেশেই টিকা উৎপাদনে যাচ্ছে সরকার। এরই মধ্যে করোনার টিকা স্পুতনিক তৈরিতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে। শর্ত, এর ফর্মুলা গোপন রাখতে হবে। ফর্মুলাটা দিয়ে দিব, ওরা এটা প্রডিউস করবে এবং কিছু কিছু তারা সাপ্লাই করবে। তাদের ভ্যাকসিনের দাম বেশি, তারা সাপ্লাই করবে। তবে আমরা লোকালি করলে আমাদের লাভ, যে আমরা যে প্রোডাকশন করব সেইটা আমরা তৃতীয় দেশেও বিক্রি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। আমরা আশা করি 2-3 মাস এটা সময় লাগতে পারে। এটা নন ডিসক্লোজার, তারা টেকনিক্যাল সাপোর্ট দিবে, ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করবে। আমরা যাতে এই এর গোপনীয়তা রক্ষা করি সেটার আন্ডারটেকিং। পাশাপাশি চীনের উৎপাদন ক্ষমতা অনেক বেশি হওয়ায় তাদের থেকেও টিকা নিতে চায় সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বিশ্বের অনেক দেশ চীনের টিকা নিয়েছে, কোথাও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। এখন ঠিক করেছি যে আমরা তাদেরটা নেব। তারা প্রথম আমাদের 6 লক্ষ গিফট দেবে এবং যে কোনো সময় এগুলো চলে আসবে। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউটকে ভ্যাকসিনের সব টাকা শোধ করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নির্দিষ্ট সময়েই টিকা পাঠানোর চেষ্টা করছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার স্পুতনিক ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে প্রায় 90% কার্যকর। শুরুতে ভ্যাকসিন নিয়ে নানা প্রশ্ন উঠলেও পরে এটি বেশ কার্যকর বলে স্বীকৃতি দেওয়া হয় বিভিন্ন পক্ষ থেকে। গবেষকরা বলছেন, করোনা মোকাবেলার পাশাপাশি দেশে স্পুতনিকের উৎপাদন টিকা তৈরির সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। ভ্যাকসিনটা নিয়ে কথা উঠেছিল তখনই যখন এটাকে ফেজ 3 ট্রায়াল তৈরি না করেই তারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। রাশিয়াতে কিন্তু ফেজ 3 ট্রায়াল কমপ্লিট না করেই এই ভ্যাকসিনটা রাশিয়ার মানুষের জন্য প্রয়োগের অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছিল। এটা নিয়েই তখন বিশ্ববাসী কথা বলেছিল যে এটা আসলে WHO যে এথিক্স তার বাইরে। কিন্তু রাশিয়া কিন্তু 40,000 মানুষের উপর তাদের ফেজ 3 ট্রায়াল করেছে। তাদের কিন্তু ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়ালের ফলাফল খুবই ভালো এবং তাদের যে প্রি ক্লিনিক্যাল স্টাডি তাও তারা প্রকাশ করেছে ল্যান্সেট জার্নালে, আমি দেখেছি। সো ভ্যাকসিনটি অত্যাধুনিক, ভ্যাকসিনটি কার্যকরী এবং তাদের ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়ালের ফলাফল অন্যান্য ভ্যাকসিনের মতোই ভালো এবং ফেজ 3 ট্রায়ালে দেখা গেছে যে ভ্যাকসিনটি কিন্তু আসলে প্রায় 90% কার্যকরী। করোনার প্রথম ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা, তবে আবারও দ্বিতীয় ঢেউয়ের কারণে অনিশ্চয়তায় পড়েছেন তারা। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা সচল রাখার দাবি তাদের। অর্থনীতিবিদরাও বলছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে অবশ্যই আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। রাজধানীর কাঁটাবনে 30 বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন নাসির আহমেদ। এই ব্যবসা দিয়েই চলছে 7 জনের সংসার। কিন্তু গত বছর করোনা শুরুর পর ব্যবসায় দেখা দেয় মন্দা।
পরিবারকে গ্রামের বাড়িতে পাঠানোর পরও অনিশ্চয়তায় কাটছে দিন। 90 থেকে আছে এখানে, এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়েনি। এখন পরিবার নিয়ে চলতে খুব কষ্ট। নাসেরের মতো দীর্ঘদিন পাখি বিক্রির ব্যবসা করছেন রাজু আহমেদও লোকসানে থাকায় ধার দেনা করে কোনো রকমে টিকে আছেন। আমরা নিজেদের থেকেই কিছু লোন টোন করে আবার মোটামুটি গুছায় একটা জায়গায় চলে আসি, কিন্তু যখনই এটা চলে আসি তখনই আবার এই লকডাউনে আবার পড়ে গেলাম। আবার যে দাপটা আসছে এতে আমরা মনে করেন একদম নিঃস্ব হওয়ার মতোই। ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসার জন্য আলাদা আলাদা ফান্ড কিন্তু রাখা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যদি বলে দেয় যে এখন থেকে প্রতিটা কমার্শিয়াল ব্যাংক যারা বড় ঋণগুলো দিচ্ছে তারা ক্ষুদ্র অতি ক্ষুদ্র ঋণগুলো দেবে, সেই ক্ষেত্রে কিছু আইনের পরিবর্তন করা প্রয়োজন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থান সচল রাখা যায় তা বিবেচনার তাগিদ অর্থনীতিবিদদের। আয়টা করে যাতে তার সংসার নিয়ে সে টিকে থাকতে পারে সেরকম একটা সুযোগ আমরা তাদের জন্য একটু বিবেচনায় আনতে পারি। অবশ্যই এখানে বিশেষজ্ঞদের মতামত বা সবার মতামতকেই আসলে দেখতে হবে এবং সরকারের মহৎ উদ্দেশ্য হচ্ছে সংক্রমণটা কমানো, জনগণের কল্যাণ করা। তো সেখানে জনগণও যাতে আবার খুব বেশি পরিমাণে তারা এফেক্টেড না হয়, আপনার লাইফও দেখতে হবে, আমাদের লাইভলিহুডও দেখতে হবে। সরকার 1 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা দিলেও নানা শর্তের কারণে অনেকেই বঞ্চিত হয়েছেন বলে দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় একটি 3তলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 11 জন দগ্ধ হয়েছে। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ঘটনার সূত্রপাত কিভাবে হলো এবং এই মুহূর্তে সেখানে কি অবস্থান বিরাজ করছে? এছাড়া যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে বিস্তারিত পরিচয় জানাবেন এবং এর পরবর্তীতে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সব বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে স্পটটিতে এখন আছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের যে পশ্চিম তল্লা এলাকা। এই পশ্চিম তল্লা এলাকায় একটি 3তলা বাড়িতে আলামিন নামের এক ব্যক্তির 3তলা বাড়িতে ভাড়াটিয়া ছিল হাবিব এবং সোনাহার, দুটি পরিবার বসবাস করত। আজ ভোর সকালে কিন্তু এই তারা যখন বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পায় এবং পরবর্তীতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশেপাশে কিন্তু প্রতিবেশীরা ছুটে গিয়ে কিন্তু দুই পরিবারের 11 জন সদস্যকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল বার্ন ইউনিটিতে তাদেরকে পাঠানো হয়েছে। এবং এইসব ঘটনায় আমরা কিন্তু এলাকায় এসে আপনাকে একটু দেখাতে চাই, আমরা কিন্তু এই এলাকায় এসে আমরা কিন্তু জানতে পেরেছি যে যারা এখানে দগ্ধ হয়েছে অনেকে এই বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা তারা বলছেন যে কোনো কারণে হয়তোবা সেই ঘরে গ্যাসের পাইপ লিকেজ হয়ে সেখানে গ্যাস জমা হয়েছিল এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসে এমনটা ধারণা করছেন যে বিদ্যুৎ সেখানে আগুনের কোনো স্পর্শ পাওয়ার পরে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনার পরে কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম কিন্তু এখানে এসে তারা কাজ করছেন এবং এই ঘটনাটা কিভাবে ঘটলো সে বিষয়ে কিন্তু তদারকি করছেন। এবং আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেই গ্যাস পাইপটি লিকেজ সেটা কিন্তু আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে আসলে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। তো যে 11 জন দগ্ধ হয়েছে আমরা এই বিষয়টি আপনাকে জানাতে চাই যে এই 3তলা ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিমতলা এলাকার আলামিন নামের এক ব্যক্তির ভবন এবং এই 3তলা যে একটি ফ্ল্যাটে হাবিব নামের একজন, সে 5 সদস্য নিয়ে এখানে বসবাস করত। তার পাশেই সোনাহার নামে আরেকজন, সেও 4 জন সদস্য নিয়ে তারা বসবাস করত। এবং এই হাবিব ওনার বাড়িতে তার 2 জন আত্মীয় গ্রাম থেকে এসেছিল। তো দুই পরিবারে মিলে কিন্তু এখানে 11 জন সদস্য হয়েছেন এবং আজকে কিন্তু এই সকালে এই বিস্ফোরণের ঘটনার পরে তাদের কিন্তু বার্ন ইউনিটি এতে এই 11 জনকে পাঠানো হয়েছে এবং তাদের বিস্তারিত নাম আমরা এখনো জানতে পারিনি। আমরা এগুলি পরবর্তীতে আপনাকে জানাবো এবং তাদের কিন্তু এখন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটিতে পাঠানো হয়েছে এবং তাদের অধিকাংশেরই কিন্তু 50 ভাগের উপরে পড়ে গেছে, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এই পর্যন্ত আমার কাছে এই বিস্ফোরণের ঘটনাস্থল থেকে এই তথ্যই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান।
এখন পর্যন্ত রানা প্লাজায় বেঁচে যাওয়া শ্রমিকদের 57% বেকার। পাশাপাশি 43% শ্রমিক যারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন, শারীরিক পরিস্থিতির কারণে প্রায়ই কাজ পরিবর্তন করতে হয়েছে তাদের। রানা প্লাজা ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া 200 শ্রমিকের শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে অ্যাকশন-এইড বাংলাদেশের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এদের মধ্যে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়েছেন 27.5% এবং মানসিকভাবে 25.5% শ্রমিক। বেশিরভাগের বাড়ি ভাড়া, খাবার, চিকিৎসা, শিক্ষার পেছনে মাসিক 10,000 টাকার বেশি ব্যয় হয়, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এইসব শ্রমিকের আয় কমেছে। গবেষণা বলছে আহত শ্রমিকদের 92% শ্রমিক করোনার সরকারি প্রণোদনা পায়নি। এসব শ্রমিকদের সাহায্য নিশ্চিতে রানা প্লাজা ট্রাস্ট ফান্ডের ব্যবহার, এলাকাভিত্তিক চিকিৎসার ব্যবস্থা এবং রানা প্লাজার মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন গবেষকেরা। আমাদের গবেষণায় কিন্তু বলা হয়েছে যে অনেকে ফ্যাক্টরিতে ফিরে যেতে পারেন নাই। তার একটা কারণ কিন্তু ট্রমা এবং ভয়। আরেকটা কারণ হলো যে তাদের যে ফিজিক্যাল যে প্রবলেমগুলো আছে, সেই ফিজিক্যাল প্রবলেমগুলোর কারণে তাদেরকে ফ্যাক্টরি নিতে চায়নি। কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে লিডার্স সামিট অন ক্লাইমেটে ধারণকৃত ভিডিও বার্তায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বছরে $10,000 কোটি তহবিল গঠন সহ 4 দফা প্রস্তাবও দিয়েছেন তিনি। লিডার সামিট অন ক্লাইমেটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে শুরু হওয়া 2 দিনের এই জলবায়ু সম্মেলনে অংশ নেন 40 দেশের নেতারা। এ সময় জলবায়ু পরিবর্তন প্রশ্নে নানা পরামর্শও দেন বিশ্ব নেতারা। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসে রাখতে উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ দ্রুত কমাতে হবে। সে লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জোর দেন তিনি। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি রোধে ও বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে উন্নত দেশগুলোকে তাৎক্ষণিক ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কার্বন নিঃসরণের মাত্রা দ্রুত নিয়ন্ত্রণে না আনলে বৈশ্বিক জলবায়ু দিন দিন আরো হুমকির দিকে ধাবিত হবে। জলবায়ু সংকট মোকাবিলায় আমরা আমাদের মোট জিডিপির 2.5% ব্যয় করছি। এখন মিয়ানমারের বাস্তুচ্যুতদের আশ্রয় দেয় দিন দিন আমাদের পরিস্থিতি নাজুক হচ্ছে। তবে বিশ্বজুড়ে এই সংকট নিরসনে বছরে $10,000 কোটি তহবিল নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন, যাতে উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়। সম্মেলনে মিয়ানমারের বাস্তুচ্যুত 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। স্কুল খোলার পরে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়টি চূড়ান্ত হবে। সেই সঙ্গে সশরীরে পরীক্ষা নেওয়া ছাড়া কিভাবে মূল্যায়ন করা যায় সেটি নিয়েও কাজ করছে বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্কুল খোলার কথা আগামী 22 মে। এরপর 60 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত আছে এখনও। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসও করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় ঘোষিত সময়ে স্কুল খুলবে কিনা সেটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তাই এসএসসি পরীক্ষা কবে হবে, কিভাবে হবে সেটি নিয়ে পরীক্ষার্থীরাও রয়েছেন দুশ্চিন্তায়। আমরা আমাদের পরীক্ষা নিয়ে চিন্তায় আছি। পরীক্ষাটা যেন ভালোভাবে হয় সেই আশাই করছি। বোর্ড বলছে পরীক্ষা নেয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাসায় বসে যতটুকু সম্ভব পড়াশোনার সাথে থাকার আহ্বান তাদের। বোর্ড বলছে পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজ শেষ। কেন্দ্র বাড়িয়ে এবার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এদিকে করোনা পরিস্থিতির উন্নতি না হলে সশরীরে পরীক্ষা না নিয়ে বিকল্প কি করা যায় সেটি নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সায়েন্স আর আর্টস একসাথে করলাম না, সেন্টারে ভিড় হলো না। এই বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব স্বাস্থ্যবিধিটা মানার, এই ধরনের পরিকল্পনা আছে। আর বড় বড় সেন্টারগুলিকে আমরা একটু ভাঙার চিন্তা করছি এবং সেটা অবশ্যই লোকাল প্রশাসনের মতামতের ভিত্তিতে। এদিকে শিক্ষকরা বলছেন অনলাইনে যতটুকু সম্ভব সিলেবাস শেষ করছেন তারা।
স্কুল খুললে কম সময় ক্লাস নিয়েই পরীক্ষা নেওয়া সম্ভব বলে মত তাদের। আমরা ইতিমধ্যে কিন্তু তাদের কোর্স কমপ্লিট করেছি, আমরা সংক্ষিপ্ত সিলেবাস। এখন তারা প্র্যাকটিক্যালি যদি আমরা 2 সপ্তাহ ক্লাস পাই, তারা আসে এবং সেটার একটা রিকভারি হবে এবং তারা ভালো রেজাল্ট করতে পারবে। এখন এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের কাজ চলছে। লকডাউনের কারণে ফর্ম পূরণের সময়সীমা আরও বাড়ানো হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংরক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার জন্য মেট্রো রেলের 3টি কোচ তুরাগতীর থেকে নেওয়া হলো উত্তরা দিয়াবাড়ি ডিপোতে। বাকি 3টি বগি নেওয়া হবে আজ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, জুনের মধ্যে দেশে আসবে মেট্রো রেলের দ্বিতীয় সেট। সরকারি বাসভবনে মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি প্রায় 61%। বুধবার তুরাগতীরে পৌঁছায় মেট্রো রেলের প্রথম সেটের 6 কোচ। বৃহস্পতিবার সকাল 8টার দিকে সেগুলো দিয়াবাড়ি ডিপোতে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। বড় একটি ক্রেন দিয়ে বাস থেকে বগি তোলা হয় লরিতে। দিনভর প্রচেষ্টায় নেওয়া হয় 3টি। জাপান থেকে কোচ আনার পাশাপাশি বাস থেকে নামানোর যন্ত্রও আনা হয়। মেট্রো রেলের কোচ তৈরি করছে জাপানের প্রতিষ্ঠান কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি। বাংলাদেশের জন্য তারা তৈরি করছে 24 সেট, যার প্রথম চালান দেশে পৌঁছায় গত মার্চে। সড়কমন্ত্রী জানান, সেপ্টেম্বরের মধ্যে দেশে আসবে 5টি সেট। 24 সেট ট্রেনের দাম শুল্ক কর মিলিয়ে প্রায় 4,500 কোটি টাকা। বিভিন্ন ধরনের যখন কারিগরি সমস্ত মতামত পাবো, দেখব, টেস্টে ফিট হবে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে এই ট্রেনটা চলাচলের উপযোগী হয়েছে। সেতুমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে মেট্রো রেল চলবে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। এই অংশের পূর্ত কাজের অগ্রগতি প্রায় 84%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52% এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি শতকরা 52.22%। ডিপোতে নেয়ার পর শুরু হবে কোচগুলোর পরীক্ষা নিরীক্ষা। কর্মকর্তারা জানান, 19 ধরনের পরীক্ষা নিরীক্ষার পর চলাচলের উপযুক্ত হবে মেট্রো রেলের বগি। আর এই কাজের জন্য যন্ত্র আনা হয়েছে ইতালি থেকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল বিভাগে আশঙ্কাজনকভাবে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত 1 মাসে বিভাগের 6 জেলায় আক্রান্ত হয়েছেন 21,000-এর বেশি। মারা গেছেন 5 জন। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্সদের। এদিকে কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। তিল ধারণের জায়গা নেই হাসপাতালে। মেঝে বারান্দা পেরিয়ে ডায়রিয়া আক্রান্ত রোগীরা আশ্রয় নিয়েছে গাছের নিচে। সেখানেই চলছে চিকিৎসা। বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় তাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। সামাল দেওয়ানে অনেক হিমশিম খেয়ে যাচ্ছি, তারপরও আমরা চেষ্টা চালাইতেছি। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির কারণ হিসাবে এ অঞ্চলের নদ নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়াকে দায়ী করছেন চিকিৎসকেরা। এছাড়া করোনা উপসর্গ হিসেবেও এমনটি হতে পারে বলে ধারণা তাদের। স্যালাইন ওয়াটার আমাদের দক্ষিণ অঞ্চলে বৃদ্ধি পেয়েছে, এটি একটি কারণ হতে পারে। আরেকটি আমরা যেটা বারবার বলে আসতেছি যে আমাদের এই যে ডায়রিয়া পেশেন্ট, এদের একটি অংশ করোনা রোগীও হতে পারে। কারণ অনুসন্ধানে বরিশালের বাকেরগঞ্জ, বরগুনার আমতলী ও ঝালকাঠির নলছিটিতে কাজ শুরু করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। গবেষণার কাজ কিন্তু চলছে। গত 1 মাস আগেও আপনি জানেন যে বরগুনাতে একটি টিম এসেছে IEDCR থেকে। বরিশালের বাকেরগঞ্জ এবং ঝালকাঠির নলছিটিতে তারা স্যাম্পল কালেকশন করবে এবং আমাদের যে এটা কী ধরনের ডায়রিয়া বা কী কারণে হচ্ছে, কারণসমূহ কিন্তু তারা চিহ্নিত করে আমাদের কাছে রিপোর্ট পাঠাবে। এ অবস্থায় পুরো বিভাগে বেড়েছে খাবার স্যালাইনের চাহিদা। তবে সংকট মোকাবিলায় এর মজুদ বাড়ানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। সময় আমাদের উৎপাদন অব্যাহত আছে এবং পর্যাপ্ত মজুদ আছে। আমাদের আজ পর্যন্ত 8.5 লাখের মতো মজুদ আছে এবং যে কোনো সংকট মোকাবেলায় আমরা প্রস্তুত। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত 1 মাসে বরিশালে 3,000, বরগুনা ও ভোলাতে 10,000, ঝালকাঠিতে 3,000, পটুয়াখালী ও পিরোজপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 5,209 জন। এদের মধ্যে মারা গেছেন 7 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ভারতে। দেশটিতে একদিনে 2256 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,32,503 জন। একদিনে দেশটির যাবৎকালের সর্বোচ্চ। এদিকে বিশ্বে একদিনে 8,84,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। নতুন করে প্রাণহানি 13,388 জনের। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো প্রায় 30,84,000 আর আক্রান্তের সংখ্যা 14,53,00,000-এর বেশি। ব্রাজিলে একদিনে প্রাণহানি 2,000-এর বেশি এবং আক্রান্ত 49,300-র বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে 896 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 5,84,000-এর বেশি। নতুন আক্রান্ত 67,000-এর বেশি রোগী। এছাড়া পোল্যান্ডে 694 ও মেক্সিকোতে প্রায় 550 মানুষের মৃত্যু হয়েছে। ভারতে ট্রিপল মিউট্যান্ট বা 3বার রূপ পরিবর্তনকারী নতুন করোনা ভাইরাস পাওয়া গেছে, যা সংক্রমণ সক্ষমতা প্রায় 3 গুণ বেশি। দেশটির সংবাদ মাধ্যম জানায় মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়ে দুটি নতুন ধরনের সন্ধান মিলেছে। প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের 3টি আলাদা স্ট্রেন মিলে তৈরি ভাইরাসের এই নতুন ধরনটি, যা অধিক শক্তিশালী হওয়ায় রোগীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটাতে সক্ষম। তবে আপাতত এটিকে চূড়ান্ত ঘোষণা না দিয়ে গভীর পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই শক্তিশালী ধরন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা না নিলে ভারতের সংক্রমণ আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ক্যান্ডি টেস্টে 2 দিন দাপট ধরে রেখে তৃতীয় দিন মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শান্তর 150 আর মুমিনুলের দেশের বাইরে প্রথম সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় স্কোর টাইগারদের। দিনের শেষ ভাগে বৃষ্টিতে 25 ওভার খেলা হয়নি, এজন্য তৃতীয় দিন 15 মিনিট আগে খেলা শুরু হবে। 4 উইকেটে 474 রান নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। প্রথম দিনে শ্রীলঙ্কার সামনে চীনের পাহাড় গড়েছিলেন শান্ত মুমিনুল জুটি। ক্যান্ডিতে দ্বিতীয় দিনেও স্বস্তি মেলেনি স্বাগতিক বোলারদের। লাকমল কুমারার পেস যেমন ব্যর্থ, ততোধিক ব্যর্থ ধনঞ্জয় হাসারাঙ্গার স্পিন। বিপদ ঘটতে না দেওয়ার পণ থেকেই প্রথম সেশনে ধীরে খেলা। বিনা উইকেটে 76 যোগ করে দলের রানকে 378-এ নিয়ে যান 2 অপরাজিত ব্যাটসম্যান। লাঞ্চের আগেই আসে দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি। টাইগার অধিনায়কের আগের 10টি সেঞ্চুরির সবগুলোই দেশের মাটিতে। কিছুক্ষণের ব্যবধানে শান্তর 150 রানের ইনিংস। দুজনের পার্টনারশিপ ততক্ষণে জমে ক্ষীর। তবে বিরতির পর কাঙ্ক্ষিত ব্রেক থ্রু পায় লঙ্কানরা। 163 রানে কুমারাকে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল শান্ত। ভাঙে 242 রানের রেকর্ড জুটি। তৃতীয় উইকেটের সেরা সব জুটিতেই আছে মুমিনুলের নাম। 3 বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল মুশফিকের 236 রান নেমে গেছে 2 নম্বরে। তালিকার 3-এ তামিম মুমিনুলের 157 রান। ওদিকে প্রথম সেঞ্চুরিকে 150-তে নিয়ে যাওয়া দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল শান্ত। 181 রানের ইনিংস দিয়ে মুমিনুল শীর্ষে, আর তৃতীয় স্থানে সৌম্যর 149 রান। শান্তর বিদায়ের পরও মুমিনুল মনোযোগ হারাননি। ধীরস্থিরভাবে হাঁটছিলেন বড় লক্ষ্যে। শেষমেশ ধনঞ্জয়া ভাঙেন সেই মনোযোগ। শান্ত খেলেছেন 378 বল আর মুমিনুল 308 বল। আদর্শ টেস্ট ক্রিকেট অনেকদিন পর। জুটি হয়ে দুজনে খেলেছেন 514 বল। অল্পের জন্য ভাঙেনি আশরাফুল মুশফিকের 518 বলের রেকর্ড। তবে প্রথম দুটিতেই প্রতিপক্ষের নাম শ্রীলঙ্কা। 3 নম্বরে জাভেদ নাফিসের 498 বল খেলার ঘটনা। তবে দ্বিতীয় দিন রানের গতি আরেকটু বাড়তেই পারত। শেষ সেশনে গিয়ে মেঘ বৃষ্টি ঝামেলা না করলে ইনিংস ঘোষণার ক্ষণও আসতে পারত। কিন্তু 25 ওভার কম খেলা হয়ে টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 474 রান। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও একটা সফল দিন টাইগার ক্রিকেটে। শান্ত মুমিনুলের দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। তবে ধীর গতির ব্যাটিংয়ে ম্যাচ জয়ের হিসাব নিকাশ কঠিন হতে পারে। বৃষ্টিও বাধা হয়েছে দ্বিতীয় দিন। কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, সময় আর নষ্ট না হলে জয় সম্ভব। এদিকে শান্তর 163 রানের ইনিংসকে আদর্শ টেস্ট ব্যাটিং বলছেন সাবেকরা। টেস্টের প্রথম দিন বাংলাদেশ রান তুলেছে ওভার প্রতি প্রায় 3.5 করে। ম্যাচ পরিস্থিতি বুঝে দ্বিতীয় দিন সেই রান রেট বাড়ার কথা ছিল, হয়েছে উল্টোটা। দ্বিতীয় দিনের 65 ওভারে এসেছে মাত্র 172 রান। রান রেট 2.64।
শান্ত মুমিনুল সময় নিয়েছেন বেশি, মুশফিক লিটনও বাড়াননি রানের গতি। এমন নয় যে বাংলাদেশ উইকেট হারিয়ে চাপে পড়েছে। প্রথম দিনের মতো এদিনও উইকেট হারিয়েছে মাত্র 2টি। যদিও রাসেল ডোমিঙ্গো বলছেন সবকিছু পরিকল্পনা মতোই হয়েছে। আমার পরিকল্পনা ছিল বেশিক্ষণ ব্যাট করার, সেটা হয়েছে। বৃষ্টিতে সময় যদি আর নষ্ট না হয়, দ্রুত রান তুলে তৃতীয় দিন সকালে 520-এর মতো করে ইনিংস ঘোষণা করতে চাই। লঙ্কা সফরে যাওয়ার আগেও দেশের বাইরের পারফরমেন্স নিয়ে কথা শুনতে হয়েছে। তার জবাব সেঞ্চুরিতে দিয়েছেন মুমিনুল। শান্ত ইনিংসটা নিতে পেরেছেন 163 পর্যন্ত। কঠিন সময়ে এমন সলিড ব্যাটিংয়ের প্রশংসা পাচ্ছেন এ ব্যাটসম্যান। বড় রান করেছে বলে না, যেহেতু শান্ত, যেহেতু বাংলাদেশ দল একটু প্রেশারে ছিল এই টেস্টের আগে, শান্ত অনেক প্রেশারে ছিল, আলোচনা সমালোচনা, তো ওই জায়গায় এত কাম অ্যান্ড কোয়াইট ছিল। আপনি খেয়াল করে দেখেন, সে একটা বড় রান করেছে, সাথে কিন্তু সে অনেকগুলো বল নিয়েছে, 350+ বল খেলেছে। এটা অনেক বড় ব্যাপার। কেন আমি সবসময় বলে থাকি, যতই বড় বড় গ্রেট প্লেয়াররা কিন্তু টেস্টে কিন্তু টেস্ট মেজাজে খেলেন। বৃষ্টিতে খেলা হয়নি 25 ওভার, সেই ক্ষতি পুষিয়ে নিতে বাকি 3 দিন 15 মিনিট আগে শুরু হবে খেলা। প্রতিদিনই হবে 98 ওভার করে। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউন শেষ হবার একদিন পরেই বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগ শুরুর পরিকল্পনা পেশাদার লীগ কমিটির। লকডাউন বাড়লে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে লীগ চালিয়ে যাওয়ার অনুমতি চাইবে বাফুফে। ক্লাবগুলো 30 এপ্রিল লীগ শুরুর পক্ষে। লকডাউনের কারণে পেশাদার লীগ উপকমিটির সভা, যেখানে আলোচনা হয় প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে। মাথায় রাখা হয়েছে ঈদ উল ফিতর, এফসি কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। ভার্চুয়াল সভায় বেশিরভাগ ক্লাবই অংশ নিয়ে খেলা শুরুর পক্ষে মত দেন। লীগ কমিটি বলছে, 2-1টি ক্লাবের আপত্তি থাকলেও 30 এপ্রিল লীগ শুরুর পক্ষে মত দিয়েছে বেশিরভাগ ক্লাব। কোনো স্পেসিফিক একটি বা দুটো ক্লাবের অসুবিধার কারণ দেখিয়ে 13টি ক্লাবের যে পেশাদার লীগ, সেটাকে আমরা আলোচনায় না আনাটাই মনে করি আমাদের বাস্তবসম্মত সিদ্ধান্ত হবে। লকডাউন যদি বাড়ে তাহলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর বিষয়টি ছেড়ে দেবে পেশাদার লীগ কমিটি। তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শকবিহীন খেলা চালানোর অনুমতি নেওয়ার উদ্যোগ নেবে বাফুফে। সিরিয়াস লকডাউনের ম্যাটার্সটা আমি আসলে ওইভাবে আমরা চিন্তা করিনি। তবে লকডাউন যদি থাকেও, সেই কারণেই কিন্তু আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং মতামতের জন্য। আমরা সেই মতামতটা অবশ্যই আমি আশা করছি একটা পজিটিভ ইন্ডিকেশন আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাব। আবাহনীর এফসি কাপ নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি। সেক্ষেত্রে ঈদের আগে 3 রাউন্ড শেষ করার পরিকল্পনা থাকলেও এফসি কাপে অংশ নেওয়া দলগুলোকে কিছুটা অ্যাডজাস্টমেন্টের অনুরোধ বাফুফের। দুটো ক্লাবের জন্য এবং বিশ্বকাপ বাছাইয়ের জন্য আমার অন্যান্য ক্লাবগুলোকেও কিন্তু প্লেয়ারকে কিন্তু ক্যাম্পে রাখতে হবে এবং তাদেরকে পেমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা ফিরে আসলে অন্তত সময়টা একটু অ্যাডজাস্টমেন্ট করে খেললেন, অর্থাৎ ওই লম্বা সময় না। 31 জুলাই লীগ শেষ করার চ্যালেঞ্জ নিচ্ছে পেশাদার লীগ কমিটি। আবাহনীর এফসি কাপের তারিখ নির্ধারণ হলে খসড়া সূচিতে আসবে কিছুটা পরিবর্তন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় বড় জয় বার্সেলোনার। ন্যু ক্যাম্পে গেতাফেকে হারিয়েছে 5-2 গোলে। এই জয়ে 3 নম্বরে উঠে আসলো কোম্যানের দল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক বার্সা মাত্র 8 মিনিটে বুস্কটসের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত গতিতে ছুটে গোল দেন মেসি। তবে 4 মিনিট পরে আত্মঘাতী গোলের সমতায় ফেরে গেতাফে। এর কিছুক্ষণ পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধের শেষ দিকে জোড়া পূর্ণ করেন মেসি। বা পায়ের শট প্রথমে গোলবারে লেগে ফিরে এলে পরের শটে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। বিরতির পর পেনাল্টি থেকে গোল দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে গেতাফে, কিন্তু লাভ হয়নি। আরোহো আর গ্রিজম্যানের গোলে 5-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এদিকে হুয়েস্কাকে 2-0 গোলে হারিয়ে আবারও শীর্ষে আতলেতিকো। সমান 32 ম্যাচ খেলে আতলেতির চেয়ে 3 পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।